দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আই অ্যাম প্রেগনেন্ট। নিঃসংকোচে কথাগুলো বলার পর টিকলির বোধ হলো সে খুব বেহায়াপনা করে বলে ফেলেছে। তার উচিত ছিল একটু থেমে থেমে ইতস্তত বোধ করে লজ্জায় কুকড়ে গিয়ে কথাটা বলা। অভিনয়ে সে যে বড্ড কাঁচা এটা বুঝে এলেই তার ভেতরটা খানিকটা ক্ষুব্ধ অস্বস্তিতে জর্জরিত হয়ে উঠল। সাথে আরও একটু গুটিসুটি মেরে বসল। সম্মুখে বসে থাকা মাস্ক পরিহিতা এই মেয়েটি আর একটু হলেই তার হবু বউয়ের ট্যাগ লাভ করত, আর সেই মেয়ে কিনে বলছে সে প্রেগনেন্ট। আদর রাজ্যের বিস্ময়টা নিয়ে তাকালো। সাথে রাগ হলো নিজের আপন সম্মানিত ব্ল্যাকমেইলার পিতামাতার উপর। আদরকে তারা এক প্রকার ঠেলে ঠুলে অহেতুক জোরাজুরি করে পাঠিয়ে দিয়েছে মেয়ে দেখতে, আর এসে শোনে এই মেয়ে প্রেগনেন্ট। গম্ভীর কণ্ঠে আদর বলল, আপনি যে প্রেগনেন্ট আপনার ফ্যামিলিকে জানিয়েছেন? না জানিয়ে এসে পড়েছেন একটা ছেলেকে হেনস্থা করতে। আপনার কোনো আইডিয়া আছে আপনি আমার কতটুকু টাইম ওয়েস্ট করেছেন? চেম্বার রেখে আপনার সাথে দেখা করতে এসেছি। টিকলির নীরব মন হঠাৎ একটু জ্বলে উঠল। এত ভাব করা গলায় কিছু শুনিয়ে দিতে ইচ্ছে হলো। সে নিজেকে সামলে নিয়ে বলল, দেখুন, আমার বাড়ির লোক কেউ কিছু জানে না। আমার বয়ফ্রেন্ড ছিল, সে কথা দিয়েছিল আমাকে বিয়ে করবে, কিন্তু 1 মাস থেকে সে উধাও। আদর রেস্টুরেন্টের দামি কাঠের চেয়ারটাতে হেলান দিয়ে বসল। ধোয়া ওঠা কফিটাতে চুমুক দিয়ে গড়গড়ে কণ্ঠে বলে উঠল, কয় মাস প্রেগনেন্সির? টিকলি চঞ্চল চোখে এদিক ওদিক তাকাতে থাকল, যেন সে কথাটা শুনেও শুনেনি এমন ভাব। আদর আবার জিজ্ঞেস করল। টিকলি দাঁত দিয়ে নখ খুঁড়ছে, শরীর মৃদু কাঁপছে। অপরিচিত একটা ছেলের সামনে এমন বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে তার উপস্থিত বুদ্ধি যেন লপলো পেয়েছে। সে নখ কামড়াচ্ছে অবলীলায়। এই কথা তো তাকে শিখে দেওয়া হয়নি। এখন কি বলবে সে? আদর ভুরু কুচকে বলল, আশ্চর্য তো। মাস্ক পরা ওই সমলা মুখশ্রীর ছোট ছোট চোখের কুচকুচে কালো চিকন ভুরুজোড়া কুচকাতে দেখে টিকলির ভীতু মন ভয়ে থেমে গিয়ে আবারও তুমুল গতিতে লাফাতে লাগল। সে আমতা আমতা করে গলায় বলল, 15 দিন। আদর চোখ কপালে তুলে তাকালো। টিকলি নিজা হাঁ হয়ে গেল নিজের এহেন বোকা মিঠাসা বুদ্ধি রসের ছটায়। আদর আপন মনে বলল, আনবিলিভেবল। টিকলি ঠিকঠাক হয়ে বসল। বার কয়েক জোরে শ্বাস টেনে নিজেকে অ্যাবনর্মাল থেকে নর্মাল মানুষে পরিণত করার প্রচেষ্টা চালানো হলো, কিন্তু বিশেষ কোনো লাভ হচ্ছে বলে মনে হলো না। মাস্কের আড়ালে টিকলির ভাবভঙ্গি ধরতে না পেরে আদরের মন বিরক্তিতে কাটা হয়ে রইল। টিকলি ঠকঠক করে কাপা দুটো হাত এগিয়ে দিল একটা ফাইল। একের পর এক ঢোক গিলে তুতলিয়ে বলল, এতে রিপোর্ট আছে, চাইলে দেখে নিতে পারেন। আদর ফাইলটা নিতে গিয়েও নিল না। নিজের মাস্কটাকে ঠিক করে চঞ্চু গলায় বলল, লাগবে না। আরেকটু হলেই উড়ে চলে যাচ্ছিল টিকলির প্রাণ পাখি। হৃৎপিণ্ডের প্রদীপটা ধপ করে নিভে গিয়ে আবার ঝপাত করে চলে উঠল। আদর কিছু একটা বলছিল। টিকলি দুরু দুরু বুকে চোরা চোখে তাকিয়ে শুনল। সি ব্লু রঙের সানগ্লাসটা চোখে পড়তে পড়তে আদর ঠ্যাস মারা গলায় বলল, ভাগ্যিস 15 দিনের প্রেগনেন্সিতে এসেছেন। ডেলিভারির পেইন নিয়ে আসলে আমি কি করতাম বলুন তো? টিকলির ভীতু মনটা এবার বিক্ষোভে বিক্ষিপ্তভাবে চলতে শুরু করল। ভোতা মস্তিষ্কে ধপ করে জ্বলে উঠল আগুন। সে আগুনের ছটা বেরিয়ে আসতে লাগলো চোখ থেকে। লোকটাকে সে নিতান্তই নম্র, ভদ্র এবং সুশীল ভেবেছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে ঠিক একটা গা জ্বালানি কথা বলে নিজের আসল পরিচয়টা দিয়েই দিল। টিকলি আঙুল উছিয়ে বলল, দেখুন মিস্টার, মজা করবেন না। আদর শার্টের হাতা ফোল্ড করায় ব্যস্ত ছিল। টিকলির কথায় সে মাথা উছিয়ে তাকালো। এরপর সন্ধিহান গলায় বলল, সরি। টিকলি আবারও ক্ষুব্ধ গলায় বলল, দেখুন, একদম ন্যাকা সাজবেন না। এখন কিছু বোঝেন না, তাই না? একটু আগে কি বললেন? আদর চলে যাবার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এই বুদ্ধিমানের রাগের ছটা দেখে সে টেবিলে ঠেস দিয়ে দাঁড়ালো। মজা লুফে নেবার মতো করে বলল, বারবার বলছেন দেখুন দেখুন, কিন্তু কিছু দেখাচ্ছেনই না। টিকলি চোখ দুটো বিস্ফোরিত করে তাকালো। ঠোঁট দুটো নিজ দায়িত্বে একটা থেকে আরেকটা আলাদা হয়ে কিঞ্চিত ফাঁক হয়ে গেল। এতক্ষণের মিনমিনে গলা চড়ে গেল খানি কুচুতে। আপনি তো ভারী অসভ্য। আদর কিছুটা অবাক হওয়ার ভান করে বলল, আমি অসভ্য? অবশ্যই আপনি তাহলে মহা অসভ্য। বিয়ে করতে এসে বলছেন আপনি প্রেগনেন্ট। কেন, বাসায় জানাতে কি হয়েছিল? এখন বিয়েটা তো ভাঙতে হবে। আমার সব দোষ এসে পড়বে এবার আমার কাঁধে, তাই না? আদর বলল, দাঁতে দাঁত কিরমিরি করে। টিকলি আবারও খুশে উঠে বলল, এই আপনি আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন কেন? হ্যাঁ? বড় বড় দুটো চোখে চেয়ে নিজের দিকে আঙ্গুল দেখে আদর বলল, আমি ঝগড়া করছি? অবশ্যই। ওকে ফাইন, আমি বিয়েতে হ্যাঁ বলছি। বাসায় গিয়ে বলবো মেয়ে পছন্দ হয়েছে। টিকলি অবাকতার চোখে তাকালো। রাগচটা আগুনটা ধাপ করে নিভে গিয়ে ভস করে জ্বলে উঠল। আপনি ভুলে যাচ্ছেন আমি প্রেগনেন্ট। দাঁত পিষে টিকলি বলল,
15 দিনের প্রেগনেন্ট মেয়েকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। ডেলিভারি পেনের মেয়ে হলে একটা কথা ছিল। আদরের নিরসক্ত ঠোঁটের কোণে দুষ্টু হাসির বাণী। পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়ন বিঘ্ন হবার পথে, আর সামনে দাঁড়িয়ে থাকা নিতান্তে অভদ্র একটা পুরুষের গা জ্বালানো এহেন কথায় টিকলি রাগী গলায় বলে উঠল, আপনি কিন্তু বেশি বেশি করছেন। বারবার এক কথা বলছেন কেন? এবার যখন আমি বিয়েতে রাজি হব তখন বুঝবেন বেশি বেশি কাকে বলে। চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করল টিকলি। কিছুক্ষণ পর হঠাৎ মিষ্টি গলায় বলল, দেখুন, শুনুন ভাইয়া, আমি তো প্রেগনেন্ট, আর আমি আমার বয়ফ্রেন্ডকে প্রচুর ভালোবাসি, প্রচুর। এ কি, একেবারে ভাইয়া বলি? চোখ বন্ধ করলে বুঝি রাগ কন্ট্রোলে আসে? আদর যে ইচ্ছেকৃতভাবে এমন মজা নিচ্ছে তা টিকলি ভালো বুঝতে পারছে। অচেনা একটা ছেলের কাছে এরকমভাবে হেনস্থা হওয়ার অপমানে ভেতরে কাঁটা হয়ে রইল তার। দাঁত কিরমিরি করে সে বলল, অসহ্য, আপনি কিন্তু মাত্রাতিরিক্ত ফাজিল। এর জন্য আমি বিয়েটা বাতিল করতে পারি, আপনি জানেন? আদর ডোন্ট কেয়ার ভাব নিয়ে কাঁধ ঝাঁকিয়ে বলল, তো বাতিল করুন। আপনি কি ভাবছেন আপনাকে বিয়ে করার জন্য আমিও ছ্যাঁকা পেন নিয়ে পাগল হয়ে ঘুরছি? করবেই তো। আজই গিয়ে বাসায় বলছি আপনাকে আমি বিয়ে করব না। আপনার পরিবার মানবে কেন? সুচলো চোখে তাকিয়ে বলল টিকলি। না, তাহলে কষ্ট করে আপনার আর 15 দিনের প্রেগনেন্সির ভয় নিয়ে বেরোতে হবে না, কেটে কেটে কথাগুলো বলল আদর। টিকলি আড়ালে মুখ চোখ মুচকে জিউবা কাটল। ছেলেটা কি বুঝে গেল কোনো মতে যে টিকলি মিথ্যা বলছে? বুঝলেও কি বুঝল কিভাবে? টিকলি কি 15 দিন অনেক বেশি বলে ফেলেছে? এসব কি বোকা বোকা ভাবনা ভাবছে সে? ভাবনার সুতো কাটল আদরের আরও একটি ঠেস মারা কথায়। আফটার অল 15 দিনের প্রেগনেন্সি, কত কষ্ট! একদম ডেলিভারি টাইমে ব্যথা উঠছে উঠছে কিন্তু উঠছে না, তেমন আতঙ্কিত এক কষ্ট। বেচারা, আপনার জন্য আমার খারাপ লাগছে। আদর বলল দুঃখে কেঁদে ভাসানোর মতো মুখ করে। ইউ আর জাস্ট ইম্পসিবল, অসহ্য গলায় বলল টিকলি। আদর হাসল ডোন্ট কেয়ার ভাব নিয়ে। হোপার বলেই খয়েরি রঙের ব্যাগটা কাঁধে নিয়ে টিকলি চটপট জায়গা ছাড়ল। টিকলি চলে যাবার কিছুক্ষণ পর আদর ওয়ার্ডটা ধরতে পেরে চোখ বড় বড় করে তাকালো, সাথে বিড়বিড় করে বলল, আমাকে খালতু বলল? খাবার টেবিলে এখন টুংটাং শব্দ। ডাইনিং রুমের সাইডের বড় থাই গ্লাসটা খুলে দেওয়া হয়েছে অনেকক্ষণ আগে। হুড়মুড় করে ঢুকছে ঘরে ঠান্ডা বায়ু। বায়ুতে মিশে আছে পোড়া মাটির গন্ধ। আজিম খান বড় ছেলের মুখ পানে একবার তাকালেন। ছেলে তার মাশাল্লাহ নম্র, ভদ্র এবং সুপুরুষ একজন ডাক্তার। ছেলেকে আজ ধরে বেঁধে পাঠিয়েছিলেন মেয়ে দেখতে, কিন্তু কি হলো কে জানে। আজিম খান মুখ উপরে তুলে স্ত্রী মনোয়ারা খানের দিকে ইশারা করলেন। মনোয়ারা খান তার পক্ষ থেকে উল্টে স্বামীকে আরও একটি ইশারা পাঠিয়ে দিলেন। আজিম খান রাগান্বিত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন স্ত্রীর পানে। মনোয়ারা খান সেদিকে তোয়াক্কা না করে ছেলেদের খাতির যত্নে ব্যস্ত। প্লেটে আবারও টুংটাং চাউসের শব্দ তুলে ব্যারিস্টার আজিম খান ঘমঘমে গলায় বললেন, মেয়ে দেখতে গিয়েছিলে? আদর মুখ তুলে তাকালো। এরপর আবার চোখ নিচে নামিয়ে ছোট্ট করে বলল, কেমন লাগলো না লাগলো কিছুই তো বললে না। বলার মতো কিছু নেই, পছন্দ হয়নি আমার। আজিম খান অবাক চোখে তাকালেন। ক্ষীণ সময় পর শক্ত কণ্ঠে বললেন, কি মেয়ে তো মাশাল্লাহ ভালোই সুন্দর, কথাবার্তাও কি নম্রভদ্র, তোমার পছন্দ কেন হলো না? খাবার শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে আদর বলল, মেয়ে সুন্দর হলেই তো আর হলো না, প্রেগনেন্ট মেয়েকে আর তো আমি বিয়ে করতে পারি না, তাই না? গলা ঝাল আটকে কাশি উঠে গেল। পাশে বসে থাকা ছোট ভাই আদ্রয়, সে ল নিয়ে পড়াশুনো করছে। দুই ভাইয়ের মেধায় আল্লাহর রহমতে মারাত্মক ভালো, যদিও আদ্র বাড়াবাড়ি রকমের দুষ্টু। আজিম খানের মুখটা হয়ে গেছে হাঁ। মনোয়ারা খান ছোট ছেলেকে পানি খাওয়াতে খাওয়াতে বললেন, কি বলছিস এসব, পাগল হলি নাকি? টেবিল ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে আদর বলল, মেয়েটা নিজের মুখে বলেছে সে 15 দিনের প্রেগনেন্ট। আজিম খান এবং মনোয়ারা খান বিস্ময়ের সাগরে হাবুডুবু খেতে লাগলেন। 15 দিনের প্রেগনেন্ট? মনোয়ারা খান স্বামীর দিকে রাগী চোখে তাকালেন, যার অর্থ খোঁজ খবর না নিয়েই এত আগ বাড়ানোর কী দরকার ছিল। আদর নিজের ঘরে চলে গেল। পরিবেশে এখন আগাম ঝড়ের পূর্বাভাস, তাই আস্তে করে কেটে পড়ল আদ্র। ক্লিনিক্যাল নিউরোলজি বইটা নিয়ে উল্টে পাল্টে দেখছে আদর। সে পেশায় একজন নিউরোলজিস্ট, সাথে সরকারি মেডিকেলের লেকচারার। ঘরের দক্ষিণা জানালাটা খোলা, হাওয়ায় হাওয়ায় ঘর এখন শীতল। আদ্র অনেকক্ষণ থেকে ভাইয়ের পাশে বসে ফোন ঘোটাচ্ছে। আদর একবার আর চোখে ছোট ভাইয়ের দিকে তাকালো। ছেলেটা বড় হলেও তার মধ্যে নিতান্ত একটা বাস্তা বাস্তা ভাব এখনও রয়ে গেছে। ছোটবেলার মতোই সবসময় ভাইয়ের পেছন পেছন ঘোরা শুধু তার। আদর গলা খাকারি দিয়ে বলল, এত ফোনে কি করিস সারাদিন? ফোনে মগ্ন আদ্র জবাব দিল, গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করি। আদর চোখ বড় বড় করে তাকে বলল, আমি তো বড় 3 বছরের, লজ্জা করে না তোর বড় ভাইকে এসব বলিস? ট্রাউজারের পকেটে ফোন ঢুকে বিরক্তিতে আদ্র সশব্দ করল। এরপর বলল, আচ্ছা ভাইয়া, আজকের মেয়েটা দেখতে কেমন ছিল?
বইয়ের পাতায় চোখ বোলাতে বোলাতে আদর উত্তর দিল, মাস্ক পরা ছিল। ও আচ্ছা, মেয়েটার নাম কি? চোখ ছোট ছোট করে গোয়েন্দার মতো আদ্র প্রশ্ন করল। জানি না বাবা, শুধু রেস্টুরেন্টের নাম বলেছে, আমি দেখা করতে গিয়েছি, এর বেশি কিছুই জানি না। আদ্র চোখ বড় বড় করে চেয়ে রইল ভাইয়ের দ্বারপানে। আজকাল এমন মানুষও হয় বুঝি, যাকে বিয়ে করতে যাবে তার নামটাও জানে না। আদর একবার আর চোখে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে উঠে চলে গেল ব্যালকনিতে। বিছানায় পড়ে রইল বই। হিম শীতল বাতাসে উঠতে লাগলো বইয়ের একটার পর একটা পাতা। বাতাসে মিশে গেল নতুন বইয়ের গন্ধ, ছন্দমন্দ আবেগ, বাতাসে মৃদুমন্দ কাঁপন। ঝড় হাওয়ার ঝাপটে আসছে বৃষ্টির ছন্দ, সাথে দুজন তরুণীর মস্তিষ্কের উৎপাদিত চিন্তার দ্বন্দ্ব। ছনছন বাতাসে উঠছে অবিরাম টিকলির কোমর ছাড়িয়ে লম্বা কালো ঘন রেশমি ন্যায় চুলগুলো। নোক কামড়াতে কামড়াতে নিজের বিশাল বড় ঘরটায় এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সে পায়চারি করে চলেছে আধ ঘণ্টা যাবৎ। তার ওই একঘেয়ে নোক কামড়ানো, চিন্তায় থাকলে সে নোক কামড়ায়। বৃষ্টির ছিটায় মেঝে হয়ে গেছে চিপচিপে। অসতর্কতা বশত কেউ সেখানে পা ফেলে ধপাস পড়ে যাবে তা নিশ্চিত। টিকলি চোখের চশমাটা ঠিক করে কাছের জ্বালানাটা বন্ধ করে দিল। কপালে সূক্ষ্ম কিছু ভাঁজ ফেলে নোক কামড়াতে কামড়াতেই বলল, আচ্ছা টায়রা, ওই লোকটা কি বাবাকে সব বলে দিলে রে? টায়রা টিকলির 1 বছরের একটা মাত্র ছোট বোন। পিঠাপিঠি বোন হয়, তারা একই ক্লাসে পড়ে এসেছে, একই সঙ্গে থেকে এসেছে সবসময়। টায়ার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিছানা আরাম করে শুলো। ওর আবার চিন্তাভাবনা কম, কাজ বেশি। কাজ মানে বান্দারামো। বড় করে একটা হাই তুলে এসে বলল, আমি জানি না, আর এত নক্ষাস কেন? নখ খেলে জামাই ফকির হয়ে যায়। বিয়েই করতে চাইছি না, আর তুই জামাই ফকির হয়ে যায় নিয়ে আছোস। টিকলি বলল, নিশ্চয়ই, বিরক্ত গলায়। প্ল্যান কি কাজে দিছে? রিপোর্ট দেখতে চাইছিল। কি কি বলছস? টিকলি চিন্তিত মুখী বলল, কাজে দিছে, কিন্তু সমস্যা হলো আমি বলেছি যে আমি 15 দিনের প্রেগনেন্ট। টিকলির কথাটা শোনা মাত্র টায়রা ঝট করে লাফিয়ে বিছানে থেকে উঠে বসল। এরপর তার ফাটা বাঁশের মতন গলায় সিসি বলে উঠল, হোয়াট? মানে গর্ধবেরও তো একটা লিমিট থাকে। তো ভাই তুই কোন লেভেলের গর্ধব? ফুঁসে উঠে টিকলি বলল, একটা চর খাবেলি? আমি তোর থেকে 1 বছরের বড়, মনে রাখিস। টায়রা ছুল হাই উড়িয়ে দেওয়ার মতো কথাটা উড়িয়ে দেয়। টিকলি এবার একটু অসহায় গলায় বলে, আমি কি করব বলো তো? আমি এত নার্ভাস ছিলাম যে আমার হাত পা ঠকঠক করে কাঁপতেছিল, যার কারণে ফট করে বলে দিছি আমি 15 দিনের প্রেগনেন্ট। ভালো করেছো, উদ্ধার করছো। এবার ছেলেটা বাবাকে ফোন দিয়ে বলুক আপনার মেয়ে 15 দিনের প্রেগনেন্ট। আর 15 দিনের প্রেগনেন্ট মেয়েকে বিয়ে করে তো আমি জাতির অপমান করতে পারি না। নো, নেভার, কভি নেই। অ্যাটলিস্ট 2-3 মাস হলে মানা যেত, জাতির সামনে অন্তত মুখটা দেখাতে পারতাম। ফাজলামি করবি না তো কানের গোড়া খাবি। টায়রা রেগে গজগজ করে পড়ল, কোন কুক্ষণে যে আমার চেয়ে একটা বড় বছর হতে গেলি তুই টিকলি। মাঝে মাঝে মনে হয় আমি তোর বড় হলে তোরে 1 ঘন্টা রোদে দাঁড় করে তেঁতুল গাছের ডাল দিয়ে অনবরত পিটাতাম। টায়রার বাচ্চা বাচ্চা হয় না তো, বিয়েই হইল না আমার আর বাচ্চা। এ জীবনে আর আমার বাচ্চা কাচ্চা হবে বলে মনে হয় না রে। কিভাবে হবে বল? মেশিন সরবরাহ করছে না বাবা মা, তাই প্রোডাকশন প্রোডাক্ট দিতে চায় না। টায়রা বলল দুঃখী গলায়। টিকলি লজ্জায় চোখ মুখ কুচকে ফেলল। টায়রা টিকলি পাশে গিয়ে কাছে বসে আবার বলল, যাই হোক, আচ্ছা ছেলেটা কেমন দেখতে ছিল রে? আমি কি জানি? টিকলি বিরক্তিকর উত্তর। টায়রা ভুরু কুচকে প্রশ্ন করে, তুই কি জানিস মানে? মাস্ক পরা ছিল, মুখ দেখি নাই, আর দেখারও ইচ্ছা হয় নাই। লোকটা সেই লেভেলের ফাজিলের ঘরে ফাজিল। নাম কি রে? আমি কিভাবে জানবো? আমি কি আর নামের ধান্দায় ছিলাম? বিয়ে ক্যান্সেল কিভাবে করব এই চিন্তায় বাঁচি না, আর তোর নাম্বার চিন্তা করে। দুনিয়া উল্টে ফেলেছে একেবারে। সে তো আমারই মাথা খাটায় প্ল্যান বের করতে হইল, কিন্তু ভাগ্যিস রিপোর্ট দেখে নাই, কারণ ওটা তোর আর রিপোর্টে ছিল না, ছিল এক পেতনি রাজেবাজে আর্ট। আই এম শিওর রিপোর্ট দেখার উদ্দেশ্যে ফাইলটা খুলে এসব পেতনি মার্কা আর্ট দেখলে লোকটা সেখানে অক্কা পেত। তুই আমাকে ইনসাল্ট করতেছস, নিমক খারাম, বিশ্বাসঘাতক, প্রতারক, ছলনাময়। টায়রার এত অভিযোগের মাঝেই জামিলুর রেজার ভরাট গলায় ডাক পড়ল। টিকলি অপাস করে দাঁড়িয়ে গেল। বার দিয়ে খেচকি তুলে ঢক গিলে টায়রা হাত ধরে কাঁপতে কাঁপতে বলল, বাবা ডাকছে তো। আমি কি করতে পারি? টিকলি কাঁদো কাঁদো হয়ে বলল, তুই আমার বন্যার শত্রু, ভিলেন। তুই আসলে একটা খারাপের বাচ্চা। দাঁড়া, আমি এখনই গিয়ে আব্বুরে বলতাছি। তুই আব্বুরে খারাপ বলছস? টায়রা উঠে যেতে ধরে বাবার কাছে নালিশ ঢোকার জন্য। টিকলি তার বিচ্ছু বোনকে পরিমরি করে আটকিয়ে অসহায় গলায় বলল, বোন তুই এরকম কেন? টায়রা দাঁত কেলে উত্তর দেয়, তোর বোন যে জামিলুর রেজা ঘরে পা রাখতে 2 বোন থেমে একদম চুপ ঘরে যায়। এদিকে টিকলির হৃৎস্পন্দনও থেমে যায়। দমকা ঠান্ডা বাতাস যেন মুহূর্তে উত্তাপ আর গরমে পরিণত হয়। কি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি! টিকলি শ্বাস ফেলতেও ভয় পাচ্ছে, যেন নিঃশ্বাসের সাথে আজকে সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। বাবা নায়ক ভয়ঙ্কর মানুষটার সামনে জামিলুর রেজার পেছন পেছন ঘরে ঢুকলেন শায়লা আক্তার। এতক্ষণে আটকানো নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে টিকলি ততলানো স্বরে বলে উঠল,
মা বাবা তোমরা বসো না, বসো। জামিলুর রেজা সাপ লাগতে গিয়ে বসলেন। জামিলুর রেজা কিছুক্ষণ দুই মেয়ের দিকে সূক্ষ্মভাবে তাকিয়ে থাকলেন, পর্যবেক্ষণ করলেন তার দুই মেয়ে। আজই প্রথম বড় মেয়েকে পাঠিয়েছিলেন একটা ছেলের সাথে দেখা করতে। ইচ্ছে ছিল বড় মেয়ের পরপরই ছোট মেয়ের জন্য পাত্র খুঁজবেন, কিন্তু কি থেকে কি হয়ে গেল। টিকলি টায়রা দুজন দুজনের হাত খামচে ধরে তখন টেনশনে মুচড়ামুচড়ি করছিল। জামিলুর রেজার থমথমে মুখ দেখে টায়রা ঢোক গিলে ভয় ভয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? টিকলি সরে বসল খাটের একদম কর্নারে। তার নিঃশ্বাসের গতি স্থবির, আঙুল লাল ওড়না অনবরত ঘুরে চলছে চিন্তায়, পরিবেশে দম বন্ধের ছোঁয়া। জামিলুর রেজা টিকলির মাথায় হাত রাখলেন, এরপর তেজি গলায় বলা শুরু করলেন। তখনই যেন আটকে গেল টিকলির নিঃশ্বাস। রুদ্ধশ্বাসে সে শুনল বাবার কথা, কোথাও বিয়ে দেব না আমার মেয়েকে, আমার এত সুন্দর লক্ষ্মী একটা মেয়ে। টিকলি চোখ বড় বড় করে তাকালো, ঝট করে নিঃশ্বাস ছাড়ল। আরেকটু হলে সে মারা পড়ত, কিন্তু এই কি শুনল সে? কাহিনীর মধ্যে ভেজাল গল্প। জামিলুর রেজা আবার বললেন, মারে, ওই বাড়িতে তোকে বিয়ে দেব না বলি আমার মেয়ে কি আমার বাড়িতে বেশি হয়েছে নাকি? হ্যাঁ? বাবাকে উত্তেজিত দেখে টায়রা বাবার পেছন থেকে আস্তে করে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? আরে কি হয়নি সেটাই বল। বলে কিনা আমার মেয়ে প্রেগনেন্ট। কত বড় কথা! 15 দিনের প্রেগনেন্ট মেয়েকে নাকি আমরা ঘুষিয়ে দিচ্ছিলাম তার বাড়িতে। মেয়ে কি আমার ঘরে বেশি হবে নাকি? হ্যাঁ, অমন বাড়িতে বিয়ে না দিলে কি আমরা না খেয়ে মরব নাকি? মেয়ে কি আর বিয়ে দিতে পারবো না? শায়লা আক্তার বললেন উঁচু গলায় হাত নাড়িয়ে নাড়িয়ে। টায়রা উল্টো দিকে ঘুরে শব্দবিহীন ফিক করে হেসে দিল। অন্যদিকে ঘরে মুচকি হাসল টিকলিও। টায়রা হাসি চেপে হায় হায় করে আগুনে ঘি ঢালার মতো বলল, হায় হায় বল কি? কি সাংঘাতিক কথা! আমার বোনকে 15 দিনের প্রেগনেন্সির অপবাদ দেয়? এত বড় অপবাদ! টায়রা ন্যাকামো ভঙ্গিতে হাতটাকে প্রসারিত করে দেখালো। জামিলুর রেজা এবার জ্বলে উঠলেন, ওদেরকে তো আমি দেখে নেব। আমার মেয়ের নামে এত বড় অপবাদ! 15 দিনের প্রেগনেন্ট কেউ হয় নাকি? কেউ বুঝে নাকি? টায়রা বাবার কথায় সা দিয়ে বলল, ঠিক বলেছ বাবা, ডাক্তার দেখানো ছাড়া প্রেগনেন্সি বুঝতে মিনিমাম 1 মাস তো লাগবেই, তাই না? তার অমনি লাগামহীন মেয়ে, কোথায় কি বলতে হয় তা জানে না। চঞ্চল, বেপরোয়া, সবার সাথেই এমন। টিকলিও চঞ্চল, কিন্তু বিনয়ী। সে সবার সাথে চঞ্চলতা দেখায় না, ক্ষেত্র বিশেষে তার রূপ ধারণ করে। এই মুহূর্তে টিকলি সিমটি কাটল টায়রার হাতে। জামিলুর রেজা ভঙ্গি কাশি দিয়ে উঠে চলে গেলেন মেয়ের ঘর থেকে। শায়লা আক্তার যাওয়ার আগে চোখ পাকিয়ে বলে গেলেন টিকলির, আগে তোরই বিয়ে দিতে হবে দেখছি, পাকনা মেয়ে একটা। দাও নামা দাও, আর কতদিন জ্যামের মুখ দেখা ছাড়া থাকবো বলো তো? পরাণ যে জ্বলিয়া যায়, পরাণ যে জ্বলিয়া যায় রে, পরাণ যায় জ্বলিয়া রে। শেষে 2 লা গান গেয়ে শুনিয়ে দিল টায়রা। শায়লা আক্তার মেয়েকে বকতে বকতে চলে গেলেন। সবশেষে টিকলি শব্দ করে হেসে দিল। টায়রা উঠে ঝটপট জড়িয়ে ধরল বোনকে। টুপ করে গালে একটা চুমু দিল টিকলি। বোনের ফিরতি চুমুও দিয়ে দিল এরপর একসাথে দুজনে হাসিতে মত্ত হলো। এই হলো ওদের বোন কেমিস্ট্রি। ঝগড়া, মারামারি, খোঁচাখুচি, কিন্তু দুজন দুজনকে ছাড়া নো চলাচলি। শেষ বিকেলে বৃষ্টির আনাগোনা, লুকোচুরি খেলছে আবহাওয়া। হঠাৎ আকাশে ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে সূর্য, তো আবার আধার সরি হয়ে যাচ্ছে শুভ্র নির্মল গোধূলি বিকাল। লুকোচুরি খেলতে খেলতে এই বুঝি ঝপঝপ করে বৃষ্টি নামল। ঠান্ডা বাতাসের সাথে গা ভাসিয়ে আদর দাঁড়িয়েছিল ঘরের বারান্দাতে। মিনিট 10 হলো সে চেম্বার থেকে ফিরেছে। 1-1.5 ঘন্টা পর আবার ছুটতে হবে তাকে মানব সেবায়। হাতে ধোয়া ওঠা কফির মগ, বাতাসে বৃষ্টির ছন্দ, প্রেম প্রেম ভাব, চারপাশে সব ঠিকঠাক। শুধু যথার্থ মানুষের অভাবে এই প্রেমময় সময়টাকে ভাগাভাগি করে নেওয়ার যাচ্ছে না। ইস, দুঃখ! পেছন থেকে ডেকে উঠল মনোয়ারা খান আদর। মুলায়ম বৃষ্টি বৃষ্টি আবহাওয়া থেকে চোখ সরিয়ে আদর মায়ের পানে তাকালো। মনোয়ারা খান বললেন, তোর বাবা তোর জন্য আরেকটা মেয়ে দেখেছে, কাল বা পরশু গিয়ে দেখা করে আসিস। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে উঠল আদরের। সেই 15 দিনের সো-কল্ড প্রেগনেন্ট মেয়েকে দেখার পর আজ প্রায় 15 দিন পার হয়ে গেছে। 15 দিন? হ্যাঁ, 15 দিন। ইস, সব এত 15 কেন? জীবনের গল্পের নামটা বৃষ্টি শেষে প্রেম ছন্দ না দিয়ে 15 দিন দিলেই বোধহয় বেশি ভালো হতো। এই 15 দিনটা যেন আসলে বৃষ্টি প্রেমিকার মতো জড়িয়ে আছে আদরকে। আদর বিরক্তিতে আরক্ত নয়নে বলল, মা, কেন আমার জন্য মেয়ে দেখছ? এই মুহূর্তে আমার বিয়ে করার ইচ্ছে নেই। সময় হলে আমি তোমাদের জানাবো। আমারও তো পছন্দ অপছন্দ আছে নাকি? মনোয়ারা খান গমগম করে বললেন, সেটা তোর বাবাকে কে বোঝাবে? এমনিতেই কত কাণ্ড হয়ে গেছে, তুই তো কিছু জানিস না। ওই বাড়িতে ফোন দিয়ে তোর বাবা অনেক খারাপ কথা শুনিয়েছিল। আদর অবাক গলায় বলল, কোন বাড়িতে? যেই মেয়েকে দেখতে গিয়েছিলাম? হ্যাঁ।
আদরে বিরক্তের চরম সীমায় পৌঁছে গেল। জানো মা, তোমরা এত বোকা কেন? হ্যাঁ, 15 দিনের কেউ প্রেগনেন্ট হয়? মেয়েটা বিয়ে করতে চাইছিল না বোধহয়, এর জন্য এমন একটা লেম এক্সকিউজ বের করেছে। মনোয়ারা খান খুব যে একটা বিশ্বাস করলেন তা মনে হলো না। কপাল ফাঁস করে ছেলের দিকে তাকিয়ে বললেন, তুই সব জানিস, আজকালকার ছেলেমেয়েরা ভালো হয় না রে। তুই তো ডাক্তার মানুষ, ব্যস্ত থাকিস, তা অত শত বুঝিস না। মায়ের কথায় যথারীতি সবসময়কার মতো মুখে বিরক্ত ফুটিয়ে তুলে আদর আবারও বৃষ্টি আবহাওয়া পরিবেশে মগ্ন হল। ধোয়া ওঠা কফির মগ থেকে এখন ধোয়া আর উঠছে না। কফিতে মুখ দিলেই দেখা গেল কফি ঠান্ডা পানি হয়ে গেছে। তিক্ততায় আদর বলল, কফিটা ঠান্ডা হয়ে গেছে মা, নিয়ে চলে যাও। মনোয়ারা খান ছেলেকে একবার ঠিকঠাক পরখ করে চলে গেলেন। মা চলে যেতে আদর একটা দীর্ঘশ্বাস ফেলল। বারান্দার রেলিং ধরে ওই প্রেম প্রেম ভাব পরিবেশটার দিকে তাকিয়ে রইল বিষণ মুখে। কেউ কেন বোঝে না লাইফে একটা প্রপার টাইম থাকে, আর সেই টাইমে পারফেক্ট মানুষের এন্ট্রি ঘটে। প্রপার টাইমটা পাওয়ার জন্য লাইফকে এনাফ সময় দিতে হয়, কিন্তু এই বাবা মা সবসময় তাড়াহুড়ো করে। আদরের বিরক্ত লাগে। এই যে বৃষ্টি শেষে আবারও বৃষ্টি বৃষ্টি ভাব, আকাশে গুমট মেঘ, ছাই রঙার রঙে সজ্জিত হওয়ার আভাস, বাতাসে প্রেম প্রেম ছন্দ। ইস, কি দারুণ অনুভূতির গন্ধ! এই সময়টার পারফেক্ট একটা নাম দেওয়া উচিত, যে নামে থাকবে বৃষ্টি প্রেম ছন্দ, এবং তার শুরু ও শেষ। আদো তার হালকা গোলাপি ঠোঁট দুটো নাড়িয়ে মোহবন্ধনে আবদ্ধ হয়ে আওড়ালো বৃষ্টি শেষে প্রেম ছন্দ। বিশেষ কোনো কাজে বাইরে বেরিয়েছিল টায়রা। নিষ্কা দিয়ে বাসায় ফেরার সময় নিজের নামের মাত্র বয়ফ্রেন্ডকে অন্য কোনো এক সুন্দরী রমণের হাত ধারে থাকতে দেখে নাকের পাটাতন ফুলে গেল তার। রিকশাওয়ালা মামাকে দাঁড় করিয়ে নিজের ডাইনি রূপ ধারণ করে সে গেল রাফি নামক সেই ছেলেটার কাছে। এই, তুমি এখানে কি করছো? কোমরে হাত দিয়ে ভুরুকুটি করে বলল টায়রা। আচমকা টায়রাকে অসময়ে এখানে দেখে হিতে জ্ঞান শূন্য হয়ে পড়ল রাফি। মুখ ছোট করে এতটুকুনি হয়ে গেল। দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ ভয়ে আছে। ঢোক গিলে সে তার নিউ গার্লফ্রেন্ড। রাফিয়ার হাতটা শক্ত করে ধরল। টায়রা আর চোখে তা দেখে খুশি হয়ে বলল, কুত্তার বাচ্চা, তুই আমাকে ধোকা দিছোস? আমি থাকতে অন্য মেয়ের লোকে চিপকায়া থাকোস? হাতের ভ্যানিটি ব্যাগ দিয়ে সজোরে দিল একবারই। রাফিয়া নিজের বাবুকে এই শাকসন্নির হাত থেকে বাঁচাতে ন্যাকা স্বরে চেঁচে উঠল, এই, তুমি আমার বাবুকে মারছ কেন? রাফিকে মারা থামিয়ে টায়রা রাফিয়ার দিকে তাকালো। এরপর রাফিয়ার চুতনি ধরে টান দিয়ে ওর মতন ন্যাকা গলে বলল, ও তোমার বাবু, তুমি ওর মা লাগো বুঝি? ইস, বেচারাকে শুধু শুধু এতক্ষণ মারলাম। থাক জান, আই এম সো সরি। রাফির গালে হাত বুলিয়ে চুমুদার ভঙ্গিতে ঠোঁট চোকা করল টায়রা। রাফিয়া চোখ বড় বড় করে তাকে ফুঁসতে লাগলো। রাফি চোখ মুখ কুচকে বলল, দেখো টায়রা, তোমার মতো তার সিরামের সাথে রিলেশনে রাখা আমার পক্ষে সম্ভব না। প্লিজ আমার জীবন থেকে চলে যাও। আমি রাফিয়াকে নিয়েই ভালো থাকব, ওর মাঝে আমার সুখ। টায়রা একবার চোখ বন্ধ করে আবার টপাস করে খুলল। রণচণ্ড রূপ ধারণ করে বলল, বাংলা সিনেমার ডায়লগ মারুস? ওর মাঝে আমার সুখ? আহারে, আর আমি তার সিরা? ওই শালা, আমি তার সিরা? তোর মতো রাফির বাচ্চা আমার পেছনে প্রতিদিন 20-22টা ঘরে, আর তুই এইসোস আমাকে তার সিরা বলতে? হ্যাঁ, তাহলে যাও তাদের সাথে গিয়ে প্রেম করো, আমাদের কেন ডিস্টার্ব করছো? তোরে আমি ডিস্টার্ব করতাছি? গত একটা বছর তুই আমার পেছনে লালু কুত্তার মতন ঘুরছস, আর এখন 2 মাস যাইতে না যাইতে ফুস। শোনো, আমি এত কিছু বুঝি না। মোট কথা হলো, তোমার সাথে আমার মেলে না কোনো কিছু, তুমি শুধু পেইন দাও। কিন্তু রাফিয়ার সাথে দেখো সব কিছু মেলে আমার, ইভেন আমাদের নামটাও কি সুন্দর মিল, দেখছো? কেন জানি এই পর্যায়ে টায়রার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে গেল। নির্লজ্জভাবে চোখ নাক মুছে টেনে ইমোশনাল মুড থেকে বেরিয়ে এসে টায়রা আঙুল উঁচিয়ে শাসানো গলায় বলল, প্রেম করতাছস? কর আমার বিয়া, তোরে আমি আমার উকিল বাপ বানামু, দেখিস তুই। মাইন্ডেড। টায়রা হন করে চলে গেল। রাফি বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকল। পাশ থেকে রাফি আর নেকি গলায় আবারও বলল, বাবু, উকিল বাপ কি? রাফি বিরক্তিতে হাত ছাড়িয়ে নিয়ে তেজি গলায় বলল, আমারে উকিল বানায় পরে ওর বাপ বানাবো, যত সব। ঘরে ঢুকে গোলাপি রঙের ব্যাগটাকে ছুঁড়ে মারল একদিকে। টিকলি যথারীতি চোখে চশমা পরে রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়ছিল, শেষের কবিতা। কোমরে হাত দিয়ে টায়রাকে জোরে জোরে নিঃশ্বাস নিতে দেখে টিকলি উঠে টায়রার কাঁধে হাত রাখল। মেয়েটার মুখ হয়ে আছে লাল, বাতাসের সাথে পাল্লা দিয়ে তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। চোখে পানিরা উপে গেছে, বারবার মুছেও সামাল দেয়া যাচ্ছে না, আবার ভিজিয়ে দিচ্ছে।
এমত অবস্থায় কাঁধে বোনের হাতের ছোঁয়া পেয়ে টায়রা নিজেকে আটকাতে পারল না, জড়িয়ে ধরল বোনকে। এরপর শব্দ করে কেঁদে দিল। বোনকে শেষ কবে কান্না করতে দেখেছে তা মনে নেই টিকলির। এতদিন বাদে মেয়েটাকে কাঁদতে দেখে টিকলির ভীষণ রকমের অবাক হয়েছে। টায়রার মাথায় হাত বুলিয়ে আদরে স্বরে টিকলি বলল, কি হয়েছে আমার সোনা বোনটার? কাঁদছে কেন সে? কে বকেছে? ব্যাস, কান্নার বেগের মাত্রা বাড়ল। হেঁচকি দিয়ে কেঁদে উঠে টায়রা বলল, রাফি আমাকে ভালোবাসে না। ওই 2 মাস আমার সাথে শুধু অ্যাডজাস্টমেন্টে ছিল। আমার সাথে অ্যাডজাস্ট করতে না পেরে ও এখন রাফিয়া নামের আরেকটা মেয়ের কাছে গেছে। এই ছেলে না তোর পিছনে 1 বছর ঘুরছিল? টিকলি বলল সন্দিহান গলায়। চোখ মুছে টায়রা বলল, তুই ভালোবাসতে ছেলেটাকে? কান্না থামিয়ে চুপ করে বিছানায় বসে নাক টেনে টেনে বলল, না। টিকলি অবাক গলায় বলে, না, তাহলে কাঁদছিস কেন? ও আমাকে রিফিউজ করলো কেন? ব্রেকআপ আমি করতাম, আমি অন্য একটা ছেলের সাথে রিলেশনে জড়াতাম। রাফি কেন জড়াইলো? ও সম্পর্ক ভাঙল কেন? ইটস মাই হার্ট ইগো। বোনের কথা শুনে জোরালো এক দীর্ঘশ্বাস ফেলে টিকলি। টায়রা এমনিই কারো রিফিউজ সহ্য করতে পারে না। বোনের মাথায় হাত রেখে টিকলি শান্ত কণ্ঠে বলল, সবসময় নিজের ইগোকে নিয়ে ভাবলে আমাদের চলবে না টায়রা, অন্যদেরটাও বুঝতে হবে। তুই যদি আশরাফিকে বোঝার চেষ্টা করতি তাহলে সম্পর্কটা ভাঙত না, ও অন্য মেয়ের কাছে চলে যেত না, তোকে রিফিউজ করত না। টিকলির কথা শুনে টায়রা টিকলির দিকে তাকালো। এরপর নীরব মনে বলল, আমি আর রিলেশনই করব না, এটাই লাস্ট। প্রত্যেকবার ব্রেকআপ করে এসে এটাই বলিস, নাথিং নিউ, যদিও প্রতিবার ব্রেকআপ তুই করিস। আর এবার তো বোনের দেয়া খোঁচা বুঝতে পেরে হনহন করে ওয়াশরুমে চলে গেল টায়রা। টিকলি জোরে হেসে দিল। চেম্বার থেকে মাত্র ফিরল আদর। একান্ত ব্যক্তিগত নিজের ঘরটাতে এসে আদ্রের দেখা পেয়ে সে ভুরু কুচকাল। আদ্র ফোন টিপছিল। ঘড়িতে চোখ রাখতে আদর দেখল রাত 11টা বাজে। সে তীক্ষ্ণ কণ্ঠে বলল, কিরে, তোর রুম নেই? আমার রুমে এসে ফোন টিপা লাগে? ফোন থেকে মাথা তুলে আদরের কথার উত্তর না দিয়ে আদ্র উল্টে বলল, ও এসে পড়েছ, যাও ফ্রেশ হয়ে আসো, অনেক ইম্পর্ট্যান্ট কথা আছে। কুচকানো ভুরুতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো আদর। বিছানায় এক কোনায় বসার সাথে সাথে তার হাতে কিছু মেয়ের ছবি ধরিয়ে দিল আদ্র। বলল, আম্মু বলেছিল ছবিগুলো তোমাকে দিতে। মেয়েগুলো হেব্বি সুন্দর, আমি দেখেছি, তুমি দেখো ভাইয়া, অনেক পছন্দ হবে। রাগে ভুরু কুচকে আদর বলল, এটা তোর ইম্পর্ট্যান্ট কথা? ডোন্ট কেয়ার ভাব নিয়ে আদ্র বলে, হ্যাঁ। আর তুমি সবসময় এত ভুরু কুচকাও কেন? মনে হয় রাজ্যের বিরক্তি এসে তোমার ঘাড়ে চেপেছে। বাজে কথা বন্ধ কর। তোরা সবাই আমার বিয়ের পেছনে হাত ধুয়ে লেগেছিস কেন বলতো? আমি যে বিয়ে করতে চাইছি না এটা কি বাবা মা বুঝতে পারছে না? ভাইয়ের মুখোমুখি বসে আদ্র গোয়েন্দা গড়ায় বলল, আমি জানি না ভাইয়া, কিন্তু বাবা একদম হাত ধুয়ে নেমেছে। যে করেই হোক তোমাকে বিয়ে দিতেই হবে। এটা এখন তার জীবনের এক এবং একমাত্র মিশন। তার ধারণা তুমি প্রেম করো, আর তুমি তো জানো প্রেমে বাবার অ্যালার্জি আছে, অথচ নিজেই প্রেম করে বিয়ে করেছে। যদিও এর জন্য তাকে আমি সারা জীবন পস্তাতে দেখেছি। আদ্রকে থামিয়ে দিয়ে আদর বলল, হইছে হইছে, চুপ কর ভাই। তোকে প্রশ্ন করলাম একটা, আর তুই হিস্ট্রি শোনাইতেছস? আমি কি জানি না এসব? তাহলে আর কি বলবো? তুমি সুন্দর, হ্যান্ডসাম, মেয়েরা তোমার পেছনে সারাক্ষণ ঘুরঘুর করে, প্রেম করতেই পারো বলে বাবার ধারণা। উপায় বল, এই বিয়ে করানোর পোকা বাবার মাথা থেকে নামবে কিভাবে? আদ্র ঠিকঠাক হয়ে বসল। এরপর আয়েশি ভঙ্গিতে বলল, ভাইয়া অনেক দিন না ঘুরতে যাই না, চলো আমরা 5-7 দিনের টরে যাই। কিন্তু বাসার কাউকে জানাবো না, তারা জানবে তারা তোমাকে জোর করে বিয়ে দিতে চাইছে বলে তুমি ভেঙে গেছো। ছেলে ভেঙে গেছে এই দুঃখে বাবার ঘাড় থেকে ভূত নামবে। আদর ভুরুকুটি করে বলল, আমি কি মেয়ে নাকি যে ভেগে যাব? এসব মেলি বুদ্ধি তোর মাথায়। আর আমার ছুটি নেই। ছুটি নিবা? এইটুকু করতে না পারলে বিয়ে করে ফেলো। আদর কিছুক্ষণ ভেবে বলল, কোথায় যাবি? খুশিতে আটখানা হয়ে আদ্র বলল, নিজম দ্বীপ, একদম নীরব জায়গা, তোমার জন্য পারফেক্ট। টিকলির ছোট্ট কুটিরে যখন মন খারাপের বৃষ্টি নামে, টিকলি তখন বই পড়ে। বইয়ের মাঝে মন ভালো করার ঔষধ আছে বলে সে বিশ্বাস করে। আজও মন খারাপ, তাই সে বই পড়ছে। টায়রা এবার সন্দিগ্ধ গলায় বলল, তোর কি মন খারাপ? দীর্ঘশ্বাস ফেলে বলল টিকলি, কিন্তু কেন খারাপ? মন খারাপ হওয়ার কথা তো আমার। চিন্তিত গলায় বলল টায়রা। ওইটাকে বন্ধ করে টিকলি অসহায় গলায় বলল, বাবা আবার ছেলে দেখছে, আমি বিয়ে করতে চাই না। কেন বোঝে না তারা? মেয়ে বড় হলে বিয়ে দিতে হবে নাকি? তোকে ছাড়া থাকতে পারবো না আমি। টায়রা চোখ বড় বড় করে বলল, কি?
এজন্য বলেছিলাম চল বাড়ি থেকে পালিয়ে যাই, কিছুদিন উধাও হয়ে গেলে মেয়েদের মর্ম বুঝবে। কিন্তু পালিয়ে যাবটা কুই? টিকলি চিন্তিত মুখে বলল। টায়রাও গালে হাত দিয়ে বসল। কিছুক্ষণ ভাবার পর টিকলি অমোদিত গলায় বলল, এ টায়রা, ঘুরতে যাবি? চল ঘুরতে যাই, বাড়ি থেকে পালানোও হবে, ঘোরাও হবে। ব্রিলিয়ান্ট আইডিয়া, কিন্তু কোন জায়গায় যাব? নিঝুম দ্বীপ। টিকলি বলল কিছুটা ঘোর লাগানো গলায়। কেন জানি না এই জায়গাটায় যাওয়ার তার খুব ইচ্ছে। 4-5 বছর আগে এই জায়গা সম্পর্কে একটা ভিডিও দেখেছিল, সেখান থেকেই তার খুব ইচ্ছে এই জায়গাটাতে যাওয়ার। তার আবার খুব ইউনিক ইচ্ছে জাগে। লোকজন যা কিছুতে আকৃষ্ট তাতে সে আকৃষ্ট না, যেমন বান্দরবন, সিলেট, কক্সবাজার, এইসব ট্যুরিস্ট প্লেস তাকে টানে না। অন্যদিকে নিঝুম দ্বীপে লোকজন ঘুরতে যায় না বললেই সেখানে যাওয়ার তার খুব ইচ্ছে। টায়রা অসহযোগ গলায় বলল, নোয়াখালী। হ্যাঁ, নোয়াখালী তো কি হয়েছে? চল না প্লিজ বোন, আমার কতদিনের শখ। আচ্ছা চল, লঞ্চে করে যাব। ওকে, ডান। আকাশে মুক্ত পাখিদের আনাগোনা, কিশির মিশির শব্দে বাড়ি ফিরে যাওয়ার তাড়না। আরেকটু পরে ডুববে সূর্য, ডুববে এই ধরণী তলাধার। রাজ্যে টিকলি রেডি হয়ে গেছে, মাথায় সাদা স্কার্ফ পরে, গায়ে গোলাপি কামিজ জড়িয়ে, হাতে একটা হলুদ কালারের ব্যাগ নিয়ে। সে একবার ঘরের দরজার সামনে উকিঝুঁকি মারল, তখন হুড়মুড় করে দরজা ঠেলে ঘরে প্রবেশ করল টায়রা। ক্ষণিকের জন্য ভয়ে টিকলির প্রাণ পাঠি উড়ে গেল। টায়রাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল টায়রা। গলায় মুখের ঘাম মুছে হাঁফ ছেড়ে গলায় বলল, সব রেডি টিকলি? ইয়েস, ডান। কিন্তু আমাদের ব্যাগ? নিজের কালো রঙের হ্যান্ডব্যাগটা হাতে নিতে নিতে টানে নিজে গলায় বলল, ব্যাগপত্র সব রাতুলের বাসায়, কাল রাতে ওকে দিয়ে ওর বাসায় রেখেছি। লঞ্চ ছাড়ার ঠিক আধ ঘন্টা আগে এসে দিয়ে যাবে। রাতুল ওদের ব্যাসমেট, ছেলেটাকে বোকাশোকা পেয়ে টায়রা ওকে বাঁদর নাচ নাচায়। টিকলি প্রশ্ন করল, কটাই লঞ্চ? টায়রা তখন নিজের আর টিকলির আর কিছু বাবা মায়ের ঘর থেকে চুরি করা টাকা গুনছিল। টিকলির কথা শুনে ঠাঁস করে টাকাগুলোকে বিছানার উপর রেখে তেজি গলায় বলল, তোর জন্য আমরা পালাইতেছি, আর তুই জানোস না লঞ্চ কটায়? ভাই তুই কই থাকোস? দিন দুনিয়ায় আসোস নাকি নাই? টিকলি ডন ভাবনি বলল, যাই হোক, আমরা তো এখনই বেরোবো নাকি? মা বাবা কোথায়? হুঁ, এখনই বেরোবো, 5:30টায় লঞ্চ। লঞ্চের নাম এমভি তাশরিফ 1, ডাবল কেবিন নিয়েছে, ভাড়া 2200 টাকা। টায়রা ঘড়িতে চোখ বুলিয়ে বলল, আর এখন বাজে 4টে। মা বাবা বিকালবেলা ঘুমায় তা নিশ্চিত, তুমি জানো। আমরা এখন বেরোবো, সদরঘাট পৌঁছাতে পৌঁছাতে বেজে যাবে 5টা। এরপর রাতুল আসবে, আমরা ব্যাগ নিয়ে লঞ্চে উঠব, কেবিন খুঁজব, তারপর কেবিনে ঢুকে পায়ের ওপর পা তুলে নোয়াখালী হাতিয়া চলে যাব, সেখান থেকে নিঝুম দ্বীপ। আর কিছু জানার আছে? টিকলি চোখ ঘুরে বলল, না। তাহলে চল। এবার টায়রা ব্যাগপত্র নিতে নিতে বলল, টাকাগুলো তোর কাছে রাখ, আমি কেয়ারলেস, হারিয়ে ফেলব। টিকলি টাকা গুনে নিয়ে বলল, আচ্ছা চল। দরজার মুখে এসে দাঁড়িয়ে বলল টায়রা। টিকলির মতো নখ কামড়াতে কামড়াতে বলল, ওই কাজের লোকগুলো আছে তো টিকলি? তার চশমার নিচে বাম চোখ টিপে দিয়ে বলল, টেনশন নিস না, দুপুরে খাওয়ার সময় ঘুমের ওষুধ খাওয়াই দিছি। বিস্ফোরিত চোখে তাকিয়ে টায়রা ফিক করে হেসে দিল, একটা হাইফাই দিয়ে বলল, তুই মামা বহুত শেয়ানা, চশমার আড়ালে দেখাস ভদ্র বাচ্চা। চল তো দেখি, দেরি হয়ে যাচ্ছে, আব্বু আম্মু উঠে পড়বে। কাল রাত থেকে উধাও খান বাড়ির 2 ছেলে। আজিম খান মাথায় হাত দিয়ে বসে আছেন এবং মনোরা খান বিলাপ পেরে বৃথা চোখের পানি ভাসাচ্ছেন। আজিম খান কপালে হাত রেখে হাতের মুঠোয় ধরে থাকা চিঠিটাতে আরেকবার চোখ বোলালেন। চিঠিতে লেখা, আমার সম্মানিত পিতা, আমি আপনার একান্ত বাধ্যগত সন্তান। আপনার সকল সিদ্ধান্তকে আমি বরাবরই সমর্থন করে এসেছি, কিন্তু আমাকে বিয়ে দিয়ে দেওয়ার মতো আপনার এই বিদঘটে অবাস্তব সিদ্ধান্তকে আমি সমর্থন করিনি প্রথম দিন থেকে। কিন্তু আপনি কথা শুনলেন না। আজ আপনার দেখা আরও একটি পাত্রীর সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দেওয়ার ইচ্ছে থাকলেও আপনার সেই ইচ্ছে পূরণ করতে পারছি না বলে আমি দুঃখিত। তাই যথারীতি আমি আমার আদরের ছোট ভাইকে নিয়ে বাড়ি থেকে ভেঙে যাচ্ছি। যেদিন আপনার মাথা থেকে ভূত নামবে সেদিন ফিরে আসব। বিদায় আমার আব্দাজান। ইতি আপনার ভদ্র ছোট বাচ্চার বড় ভাই মনোরা খান। বিলাপ পেরে হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বললেন, ওরে আমরা কি অপরাধ করেছিলাম রে বাবা? ফিরে আয় মায়ের কোলে 2 ভাই, ফিরে আয়। এই জন্মে আর বিয়ের কথা বলবো না, তোর বাপ বললে তার মুখ আমি সেলাই করে দেব। আজিম খান বিরক্তিতে কপাল খোঁচকালেন। আজ সারা দিন স্ত্রীর এই আহাজারি শুনতে শুনতেই তিনি ক্লান্ত। চিঠিতে আরেকবার চোখ রাখলেন।
তিনি জানেন এ চিঠি তার বড় পুত্রের লেখা নয়, এ চিঠি তার একমাত্র ধরি বা ছোট ছেলে আদ্রর লেখা। কারণ আদর কখনো এসব ম্যালি কথাবার্তা বলবে না, বা এত অতিভক্তি চোরের লক্ষণতা কথার চিঠি লিখবে না। সে লিখলে অতি সংক্ষেপে আসল কথাটাই লিখত। কিন্তু যেই লিখুক, ছেলে দুটো যে ভেগে যায়নি, বরং কিছুদিনের জন্য গা ঢাকা দেওয়ার জন্য বাইরে গেছে, এটা বেশ বুঝতে পারছে আজিম খান। একটা হতাশ শ্বাস ফেলে তিনি সোফা ছেড়ে উঠে নিজের ঘরে চলে গেলেন। কাল সারা রাত নিজের চেম্বারে ছিল আদর। লঞ্চটা 5:30টায় হয়। একদিন আগেই বাড়ি থেকে চলে যেতে হলো, কারণ দিনের বেলা বাড়ি থেকে বের হওয়া ছিল ভীষণ দুষ্কর। আর ভাইয়ের লেজ ধরে হাঁটি হাঁটি পা করে চলে এসেছে আদ্র। এই চেম্বারেই দুই ভাই সারা হাসি ঠাট্টা, নাটক, মুভি দেখে পার করেছে। পরদিন সকাল হতেই রুগী দেখতে বসে গেছে আদর। বিকেল 4:30 পর্যন্ত রুগী দেখে সে বেরিয়েছে সদরঘাটের উদ্দেশ্যে। আদ্র LLB কমপ্লিট করে এখন ল প্র্যাকটিস করছে এক নামি দামি উকিলের সাথে, পাশাপাশি BCS এর প্রিপারেশন নিচ্ছে। BCS অনেকটা BCS এর মতো। এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে ম্যাজিস্ট্রেট বা জজ হওয়া যায়। আদ্র সারা দিন ছিল তার এক বন্ধুর বাসায়। সদরঘাট থেকে বন্ধুর বাসা একটু দূরে হওয়ায় সে 3:30টার সময় বেরিয়ে পড়ে লঞ্চের উদ্দেশ্যে। মাথায় স্কার্ফ বেঁধে, মুখে মাস্ক পরে দুই বোন দাঁড়িয়ে আছে। মিনিট 10 হলো মাত্র রাতুল ব্যাগ নিয়ে দিয়ে গেছে। দুই বোনের হাতে মাঝারি সাইজের দুটো ট্রলি। দেখে মনে হচ্ছে তারা দিন 15-র উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করবে। মেয়ে মানুষ তো সবকিছুতে বেশি বেশি। একদিনের জন্য কোনো জায়গায় বেড়াতে গেলে 5 দিনের জামাকাপড় নেবে। ঘড়িতে 10:10 বাজে। বৃষ্টির দিন হওয়ায় আশেপাশে কাদা কাদা মাঠ। এমত অবস্থায় ঘাটে চলাফেরা করা একটু দুষ্কর। একটু দূরে দেখা যাচ্ছে হাই মিঠাই। মেঘলা আকাশ, বাতাসে ঠান্ডা আমেজ, আমৃত সন্ধ্যা। বিকেলের মাঝে হাই মিঠাই। টিকলি টায়রাকে বলল, শোন তুই ওঠ, আমি একটু আসছি। মানে কোথায় যাবি? লঞ্চ ছেড়ে দিতে? এমনিতেই আমরা আসতে দেরি করেছি। টায়রার গলায় হালকা তেজ। টিকলি ঈশ্বরের সামনে দেখে বলল, তুই ওঠ না, আমি হাই মিঠাই কিনে আসছি। টায়রা বিরক্তি ভঙ্গিতে বলল, হইছে, তোর যাওয়া লাগবে না, আমি যাইতেছি। তুমি লঞ্চে উঠে আমারে উদ্ধার করো। আচ্ছা, তোর ব্যাগ রেখে যা, আমি উঠাচ্ছি পরে। ব্যাগ ওঠাতে দেরি হয়ে যাবে, পারবি? শিওর? 100%। ওকে। টায়রা চলে যেতেই দুই ট্রলির দুই হাতল ধরে টিকলি নিজের শরীরের সমস্ত শক্তি ব্যয় করে হালকা একটু উপরে তুলতে পারল। বলাই বাহুল্য, ট্রলি দুটো ভীষণ ভারী, যা টিকলির এই ছোট ছোট হাত দুটো দ্বারা ভর হইতে পারছে না। কাদা মারিয়ে যেতেই স্যাঁতস্যাঁতে একটা স্থানে বৃষ্টির পানি জমে যাওয়ায় পিছলে উল্টে পড়ে যেতে নিল টিকলি। চোখ মুখ কুচকে চিল্লানোর আগে একটা শক্তপোক্ত হাত এসে জড়িয়ে ধরল তার সূক্ষ্ম মিহি কোমল কোমরটা। বৃষ্টির দিনগুলোতে বিকাল হলেই মনে হয় রাত নেমে এসেছে। সেক্ষেত্রে এ বৃষ্টির দিনে বেলা 5:15কে মনে হচ্ছে যেন সন্ধে 7টা বেজে গেছে। আশেপাশে ট্রলার, লঞ্চ, জাহাজ অজস্র বাতি জ্বলে উঠেছে। কিছু লঞ্চ, জাহাজ সাইরেন বাজিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাত্রা শুরু করেছে, তো কিছু যানবাহন যাত্রা আরম্ভ করবে। এই সাথে কর্দমাক্ত জমিনের উপর নিয়ন্ত্রণ না রাখতে পেরে উল্টে পড়ে না গিয়ে কারো উপর হেলে যায়। অবাক হলো টিকলি। ভয়ে কুচকানো চোখ জোড়ায় পাটাতন আস্তে করে খুলল সূর্য। তখন ডুবি। সেই ডুবন্ত সূর্যের হলুদ লাল বৃষ্টি ভেজা আলোয় মুখের ঠিক ওপরে হেলে পড়ে থাকা মাস্ক পরিহিতা এই ছেলের চোখ দুটো যেন ভীষণ চেনা। টিকলির সাথে কপালটাও ভীষণ রকমের চেনা। টিকলি উঠতে চাইল, কিন্তু কর্দমাক্ত এই জমিনে পা পিছলে আবারও পড়ে যেতে নিল। প্রাণ বাঁচানো সে ব্যক্তি আবারও শক্ত করে ধরল টিকলিকে। এরপর আস্তে করে উঠালো। কাদাছিট মাটিতে দাঁড় হওয়ার পর ছেলেটার দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরই বিস্ময়ে ঘেরা উঁচু গলায় তর্জনী আঙ্গুল উঁচিয়ে দেখে টিকলি বলল, আপনি? কাদার কবল থেকে এই মেয়েটাকে পড়তে পড়তে বাঁচানোর পরও তার এহেন ভাবভঙ্গিতে ভাবাচাকা খেয়ে গেল আদর। সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকার পর আদর খেয়াল করল এই সেই মেয়ে যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। 15 দিনের প্রেগনেন্ট মেয়ে। আদর নিজের বিষয়ে চেপে গিয়ে আমোদপূর্ণ খোঁচা দেওয়া গলায় বলল, ও আপনি 15 দিনের প্রেগনেন্সির পেইন নিয়েই সদরঘাটেও চলে এসেছেন? মানতে হবে আপনার স্পিরিট আছে। হ্যাটস অফ টু ইউ।
নাকের পাটাতন খুলিয়ে আঙুল উঁচিয়ে যেই কিছু বলতে যাবে টিকলি, অমনিতে মুখের কথা কেড়ে নিয়ে আদর বলল, ও সরি, এখন তো আর 15 দিন না, এখন তো আপনি 1 মাস 1 দিনের প্রেগনেন্ট। বাহ, ভালোই ডেভেলপ হয়েছে। দেখি তো পেটের বাচ্চা কেমন আছে, লাথিটাথি দেয় নাকি? দেখুন, টিকলির মুখের কথা কেড়ে নিয়ে আদর আবার বলল, আবার দেখব, এই দেখানোর অভ্যাসটা আপনার এখনো গেল না। যাই হোক, আপনি যেমন সুপারফাস্ট বিয়ে করার জন্য ছেলে দেখতে গিয়ে বলেন আপনি 15 দিনের প্রেগনেন্ট, ভাবা যায় তার বাচ্চার পক্ষে এই 1 মাস 1 দিনে পেটের মাঝে ফুটবল খেলাও সম্ভব? নাথিং ইজ ইম্পসিবল। যাই হোক, আপনার বয়ফ্রেন্ড ফিরে এসেছে। ওই যে বলেছিলেন যে 1 মাস আগে বয়ফ্রেন্ড উধাও আর আপনি 15 দিনের প্রেগনেন্ট হলেন। এনিওয়ে, বাবা মাকে বলেছেন তো? আর আপনি না বলেও শুনেছি আমার বাবা নাকি বলে দিয়েছে। আদরের কথার মাঝেই টিকলি চেঁচিয়ে উঠে বলল, শাট আপ, মহা ফালতুবা ছেলে। আপনার মতো অসভ্য অভদ্র ইতর আমি আর একটাও দেখি নাই। আপনার বাবা আমার বাবাকে অপমান করেছে, আপনি আমাকে অপমান করছেন। পেয়েছেন কিটা? হ্যাঁ, যত সব। ভালোই হয়েছে আপনার ফ্যামিলির সাথে সম্পর্ক না হয়ে। এখনই যার, ভবিষ্যতে কি করতেন আল্লাহ জানে। কপাল ভালো তো আমার, সো কল্ড 15 দিনের প্রেগনেন্ট মহিলাকে বিয়ে করতে হয়নি। চোখ উল্টে আদর বলল, উফ, আপনি একটা অসহ্য। টিকলি ধপধপ শব্দ করে পা ফেলে এগুলো লঞ্চের দিকে। আকাশ ডেকে উঠেছে বারংবার। কালো আকাশটা থেকে টিপ টিপ বৃষ্টির ফোঁটাগুলো ভিজিয়ে দিয়ে যাচ্ছে শরীর, ছুঁয়ে দিচ্ছে হালকা করে গায়ের লোমকূপ। দৌড়ে গেল হয় মিঠাইওয়ালার কাছে। বৃষ্টি থেকে খানিকটা রেহাই পেতে মাথার উপর 1 হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, মামা, 2টো হয় মিঠাই দেন তাড়াতাড়ি। সাথে সাথে পাশ থেকে কেউ ভরা জেদি গলায় বলল, মামা, আমারটা আগে দেন। টায়রা অবহেলায় সূক্ষ্ম চোখে তাকালো পাশে সে অজানা মানুষটার দিকে, এরপর আবার তাকালো হয় মিঠাইওয়ালার দিকে। তেজি গলা বলল, আমি আগে চেয়েছি। আদ্র হচ্ছে পরিবেশ বান্ধব, পরিবেশের সবকিছু তাকে সহজে আকৃষ্ট করে। অন্যদিকে আদর সবসময় নিজেকে গুটিয়ে রাখে, সে আকৃষ্ট হয় কম, কোনো কিছুতেই সে ভয়ানক রকম খুশি বা চমকায় না। সেই দিক থেকে আদ্র ব্যতিক্রম। এই রাস্তার ধারের মেয়েদের মতো ফুচকা, হয় মিঠাই, আইসক্রিম খেতে আদ্রর ভালো বইকি। অন্যদিকে আদর এসব দেখলেই নাক ছিটকায়। এখন হয় মিঠাই কিনতে এসেও আদ্র পড়েছে আরেক বিপাকে। কোথা থেকে এক মেয়ে উড়ে এসে জুড়ে বসে তার সাথে পাল্লাপাল্লি করছে, হল্লা শুরু করে দিয়েছে। মেয়েটার দিকে তাকিয়ে আঙুল উঁচিয়ে নবাবী ছেলেটা বলল, এই যে ম্যাডাম, আপনার আগে আমি বলেছি। টায়রা এবার পুরো দোস্তর ছেলেটার দিকে তাকালো। হলুদ ফর্সা তার গায়ের রং, থুতনিতে মাস্ক আটকে রেখেছে, একটু দাম্ভিক নাক, খয়েরি বর্ণের ঠোঁট, অতলান্ত গম্ভীর একজোড়া শক্ত চোখগুলো বিদ্যমান। বলিষ্ঠ স্পন্দনমান তার দেহ, চওড়া বুকপিঠ, সাদা শার্টটা খুব সুন্দর করে আঁটোসাইভাবে গেঁথে গেছে তার বলিষ্ঠ বুকটাতে। লোকটা দেখতে সুন্দর হলে মুখের বলিকের কাড়া টায়রা ফুঁসে উঠে বলল, আমি আগে চেয়েছি। পকেটে হাত গুজে দাঁড়িয়ে এই টিপটিপ বৃষ্টির মাঝে হালকা ভিজতে ভিজতে আদ্র বলল, জি না, আমি আগে এসেছি। আমি বলতে যাব অমনি আপনি হন হন হাই মিঠাই চেয়ে বসলেন, সো আলটিমেটলি আমি আগে এসেছি। টায়রা মুখ বাঁকিয়ে বলল, কিন্তু মাস্কের আড়ালে আদ্রির চোখে তা পড়ল না। আদ্র বিরক্তি চোখে চেয়ে বলল, আপনি তো ভারী চাপাবাজ মেয়ে। ফুঁসে উঠে টায়রা এক টানে মুখ থেকে সাদার ওপর নীল সুতোর নকশা করা মাস্কটা টান দিয়ে থুতনি পর্যন্ত নামিয়ে আনল। দৃশ্যমান হলো তার ঠোঁট, নাক, গাল। টায়রার মনে হয় মাস্ক পরে থাকলে মন মতো ঝগড়া করা যায় না। অপর মানুষটা তো তার রিয়াকশন বুঝবেই না, মুখ না দেখলে। আদ্র দেখল তার সম্মুখে দাঁড়িয়ে আছে রজনীগন্ধার ফুলের ন্যায় দোষী এক মেয়ে, যেখানে সেখানে দোষীপনা করাই যার একমাত্র প্রধান কাজ। বৃষ্টির ঠান্ডা জোরালো বাতাসে তখন ঘাটের একপাশের কৃষ্ণচূড় গাছ থেকে ঝরে পড়ছিল লাল ফুল, বিছিয়ে দিচ্ছিল রাস্তায় লাল গালিচা। রাগে লাল হয়ে যাওয়া টায়রার গাল, জিদে ফুলিয়ে রাখা ঠোঁট, ঢ্যাপা নাক, বড় কপাল, তেজে ছোট ছোট হয়ে আসা ভাসমান দুটি নয়ন। ইস, কি সুন্দর সব তার! আকাশি স্কাপে মাথার অর্ধেক চুল ঢাকা, বৃষ্টির ফোঁটায় সম্মুখ ভাগের কালো চুলগুলো ঢেকে গেছে সাদা সাদা চিকচিকে মুক্তোর ন্যায় জলজল করা পানিতে। মেয়েটাকে দেখে আদ্র কথা হারিয়ে ফেলল গহীন জঙ্গলে। সেই জঙ্গলে কথা খুঁজতে গেলে অনেকটা সময় পার হয়ে যাবে। এখন এর মাঝে হাওয়া মিঠাই নিয়ে উড়াল দিল টায়রা। এখন বাজে 5:20। আদর ভাইয়ের ফিরে আসার জন্য অপেক্ষা করছে রজনী। নিচু গলায় একটু বিড়বিড় করে বলল, এই ছেলেটা বড্ড কেয়ারলেস, মেয়েদের মতো শুধু তার সুকচুক স্বভাব। কোনো দরকার ছিল এখন হাওয়া মিঠাই কিনতে যাওয়ার? গেল তো গেল, এখন আসছে না। আদ্র এগিয়ে গেল একটু কিছু কদম যেতে, দেখা পেল তার অতি বুদ্ধু ভাইটির, যে কিনা হাওয়া মিঠাইওয়ালার সামনে দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে সম্মুখে চেয়ে। আদ্র এগিয়ে গিয়ে কাঁধে এক চাপড় মারল। আদ্র লাফিয়ে উঠল।
এরপর ভাইকে দেখে মাথার চুলকে হেসে দিল। আদ্র বলল, থাপ্পড় দেয়া দরকার, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন এখানে, চল। গোলাপি টাইজামাটার দিকে নিচের দিকটায় কাদায় মাখামাখি, টিকলির নাকের সাদার ওপর গোলাপি কারুকাজ করা মাস্ক, ঠিক টায়রার মতো। ওরা দুই বোন একই জিনিস পরতে এবং একভাবে সাজতে ভালোবাসে। নাক সিটকে টিকলি দুই ব্যাগের হাতল ধরে অনেক কষ্টে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ কেউ ছোঁ মেরে তার বাম হাত থেকে একটা ট্রলি নিয়ে হাঁটা শুরু করল। টিকলি ব্যবস্থাকে খেয়ে গেল। অবাক হয়ে দেখল অগ্নি শর্মা টায়রার ঠক ঠক শব্দ তুলে জোরে সোরে ট্রলিটা নিয়ে যাচ্ছে। কেবিনের দরজার সামনে এসে টিকলি জিজ্ঞেস করল, কি হয়েছে? ওদের মধ্যে আবার কোনো আড়াল টাড়াল চলে না, দুজনের কাছে সবসময় সত্যি কথা বলার ওয়াদাবদ্ধ তারা। টায়রা ফুসুনছে টিকলির হাতে একটা হাওয়া মিঠাই ধরিয়ে দিয়ে বলল, তোমার এই হাওয়া মিঠাইয়ের জন্য আজকে আমাকে অপমানিত হতে হলো। টিকলি অবাক প্রসন্ন গলায় বলল, অপমান করেছে তোকে? এ বুকের পাটা কারোর হয়েছে বুঝি? কেউ একটা বললে তুই 10টা শুনিয়ে দিস। টায়রা গরম চোখে তাকালো টিকলির দিকে। কেবিনের ভেতর ঢুকে টিকলি মাস্ক খুলে জোরালো এক শ্বাস নিল। টায়রা এতক্ষণ বাদে টিকলির দিকে ভালোভাবে নজর দিতে উঁচু গলায় বলল, হায় হায়, তোর পায়জামায় কাদা কেন? কার সাথে কুস্তি লড়ছস? বিরক্তিতে তেতো হয়ে গেল টিকলির মুখ। চোখে মুখে আরক্তিম ভাব ফুটিয়ে সে বলল, লঞ্চে ওঠার সময় পা পিছলে কাদার মধ্যে পড়ে যেতে ধরেছিলাম, তখন একটা ছেলে এসে আমাকে বাঁচায়। তখনই বোধহয় কাঁদা লেগেছে। তারা একটু ভেবে ভুরু কুচকে প্রশ্ন করল, কোন ছেলে? যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। চোখে মুখে তিক্ত ভাব ফুটিয়ে টিকিয়ে আবার বলল, ছেলেটা মারাত্মক ফাজিল, ফালতু এবং অসভ্য অভদ্র। আমাকে আজ আবার খোঁচা দিয়ে অপমান করেছে। বিস্ফোরিত চোখে সেটারে বলল, হায় রে, তোকে চিনে ফেলেছে। এখন যদি বাবাকে ফোন দিয়ে বলে আমরা সদরঘাটে? কপালে ভাঁজ ফেলে তীক্ষ্ণ কণ্ঠে টিকলি বলল, পাগল নাকি তুই? সে কেন বাবাকে বলতে যাবে? সে জানবে কিভাবে আমরা পানাচ্ছি? তাছাড়া আমাদের সাথে কি তার কোনো সম্পর্ক আছে? সে আমাদের কেউ হয়? সে বলে কে? আশ্চর্য। টারা গালে হাত দিয়ে বসল। টিকলি পাওয়ার লেন্সটা খুলে চোখে তার মোটা ফ্রেমের চশমা লাগালো। মাস্ক পরা অবস্থায় টিকলি চশমা পরে না। তখন সে চোখে লেন্স লাগায়, কারণ মাস্কের জ্বালায় কিছুক্ষণ পরপর চশমা খোলা হয়ে যায়, তখন চলতে ফিরতে অসুবিধা হয়। পোশাক চেঞ্জ করে চোখে চশমা লাগিয়ে টিকলি বিছানায় গায়ে লিয়ে দিয়ে বলল, উফ, ফাইনালি টেনশন ফ্রি। ট্যারাও হাফ ছেড়ে চাপা গলার বলল, যা চেঞ্জ করে আয়, বৃষ্টিতে তো ভিজে গিয়েছিস, ঠান্ডা লাগবে। ট্যারা চলে গেল ওয়াশরুমে। লঞ্চ সাইরেন বাজালো, বোধহয় এখনই যাত্রা আরম্ভ করবে। লঞ্চ ছাড়তে ছাড়তে বেজে গেল প্রায় 6টা। ঘন কালো ধূসর রঙের আকাশটাতে পরিবেশ কালো হয়ে উঠেছে ধীরে ধীরে। ট্যারা ফ্রেশ হয়ে এসে বিছানায় বসল। একটু পর মাগরিবের আজান দিল। টিকলি নামাজ পড়ে উঠে ফোন হাতে নিতে দেখল ফোনটা সাইলেন্ট এবং মায়ের নাম্বার থেকে 3টে মিস কল। টিকলির হাতে ফোন থাকা অবস্থাতে মায়ের নাম্বার থেকে আবার কল আসলো। শ্বাসরুদ্ধ গলে এসে বলল, টারা, মা ফোন দিয়েছে। টারা তখন বোতলে মুখ লাগিয়ে পানি খাচ্ছিল। টিকলির কথা শুনে তার মুখ থেকে ছিটকে পানি পড়ে গেল। চোখ মুখ লাল করে সে কাশতে লাগল। টিকলি টারার পিঠে হাত বোলাতে লাগল কিছুক্ষণ। এদিকে শায়লা আক্তার ফোন দিয়েই যাচ্ছেন। টারা এবার তেজি গলে বলল, তুই ফোন অফ করিস নাই? মনে ছিল না। তার মনে থাকবে কেমনে? আমি তো সারাদিন 2বারও ফোন হাত দিয়ে ধরি না। তারা আদেশ রূপে বলল, তাড়াতাড়ি অফ কর যা। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে মায়ের হাস্যদীপ্ত মুখখানা। গ্যাস দাঁত তার ঝিলিক দিচ্ছে। শ্যামলা মুখখানাতে ভারী মায়া। টিকলি হয়েছে একদম মায়ের মতো, শুধু তার গায়ের রংটা ফর্সা। বাবার রং পেয়েছে সে। অন্যদিকে ট্যারা দেখতে একদম বাবার মতো, কিন্তু তার গায়ের রংটাকে শ্যামলাও বলা যায় না, আবার ফর্সা বলা যায় না, মাঝখানের একটা। ফোন অফ করতে গিয়েও মায়ের মায়াভরা মুখখানা দেখে ফোন অফ করতে পারল না টিকলি। অসহায় মুখে বলল, আম্মু চিন্তা করবে, আমি একটা মেসেজ পাঠিয়ে তারপর ফোন অফ করে দিচ্ছি। ট্যারা মুখ বাঁকিয়ে বলল, মায়ের বাধ্য সন্তান রে। আগে বলেছিলাম তারা একটু বেপরোয়া, কোনো দিকে তার হুঁশ নেই, চিন্তা মুক্ত থাকতে পছন্দ করে সে। সবসময় তার জীবনটা উচ্ছিন্ন গেলেও সে হাসি মুখে ঠাট্টা সুরে বলবে, এখন উচ্ছিন্ন যাচ্ছ যাও, কিন্তু ঠিক সময় আবার যথাস্থানে ভদ্রভাবে ফিরে এসো। অন্যদিকে টিকলি বিনয়ী, তেজি, মারাত্মক ঠান্ডা মেজাজের রাগী। চারিপাশে মানুষজনদের নিয়ে তার ভাবনার একশেষ। নিজের প্রতি সে কেয়ারলেস। চিন্তারা সারাক্ষণ তার মাথায় কিলবিল করতে থাকে। 1 মিনিটের জন্য শান্তি দেয় না। সবার প্রশান্তিতেই তার সন্তুষ্টি। বাড়ির বড় মেয়েগুলো বুঝি টিকলির মতোই হয়, আর ছোটগুলো ট্যারার মতো। টিকলি মেসেজ পাঠালো, আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে কেন লেগেছ মা? আমি চলে যাচ্ছি। যেদিন তোমাদের ঘাট থেকে এই ভূত নামবে এবং মেয়ের মর্ম বুঝবে, সেই দিন ফিরব। আর ট্যারা আমার সাথে আছে, চিন্তা করো না, ভালো মতো থাকো, লাভ ইউ মা।
ট্যারা এবার একটু চিন্তিত মুখে বলল, আচ্ছা, এই ছেলে কি এই ঘাটে কি করছিল? কোন ছেলে? টিকলির প্রশ্ন। ওই যে, যার সাথে তোর বিয়ে হওয়ার কথা ছিল। ধুর, নামটাও জানি না। তুই এমন কেন বলতো? যার সাথে বিয়ে করতে যাবি তার নামটাও জানিসনি? এমনকি মুখটাও দেখিসনি। আমি হলো ছদ্ম গোষ্ঠীর নাম মুখস্থ করে যেতাম, আর ছেলে মুখ দেখা ছাড়া তো নড়তামই না, যতই বিয়ে না করি। আমি তো তুই না, আমি তো আমি। চশমাটা ঠিক করে চোখে লাগিয়ে বলল, টিকলি, বুদ্ধিহীন, নির্বোধ, সহজ সরল বালিকা। যাই হোক, কি করছিল সে? আমি কি তার বিয়ে করার বউ? আমি সবকিছু জেনে বসে আছি। টিকলির তেরছা উত্তর, তাও ঠিক, কিন্তু তুই জাতির বউ। বিয়ের আগে সব ছেলেদের একে অপরের ওপর 25% অধিকার থাকে। আমার ওপরও আছে। ডোন্ট ওয়ারি। আপনি নিও না ময়না টায়রা। বাম চোখ টিপে বলল টিকলি। হেসে টায়রার পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিল। টায়রা ছোট ছোট চোখ করে বলল, হাসতে হাসতে মারো, ভালোই তো। টেকনিক শিখেছ বনু। কেবিনের মুখে ঢুকতেই ভাইয়ের জুতো আর প্যান্ট নজর পড়ল। আদ্রর আহত গলায় বলল সে, ভাইয়া, শরীরে কাদা লাগালো কিভাবে? তোমার নতুন জুতো? তরজামাকারী গলায় বলল সে, তুই হাওয়া মিঠাই আনতে গেলি। আমি তখন ঘাটে দাঁড়িয়ে তোর জন্য অপেক্ষা করছিলাম। তখন দেখলাম একটা মেয়ে কাঁধে ভ্যানিটি ব্যাগ, দু হাতে আবার দুটো মাঝারি সাইজের ট্রলি ব্যাগ। মেয়েটা ব্যাগের ভার সইতে না পেরে কাদার মাঝে পড়ে যাচ্ছিল প্রায়। আমি গিয়ে তড়িঘড়ি করে তাকে বাঁচালাম। পরে দেখো। আদ্র হুড় কুচকালো। হতাশ নিঃশ্বাস ফেলে আদ্র বলল, পরে দেখি এই সেই 15 দিনের প্রেগনেন্ট মেয়ে। আদ্র কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে শব্দ করে হেসে দিল। 15 দিনের প্রেগনেন্সি, এই কথাটা শুনলেই তার ভীষণ হাসি পায়। আদ্র জিজ্ঞেস করল, চিনলে কিভাবে? মানে, তুমি তো তার মুখ দেখনি মেয়েটার? আর চোখে তাকে আদ্র জিজ্ঞেস করল, আজও মাস্ক পরা ছিল? একদম কাছ থেকে দেখেছি বলেই চিনেছি। মেয়েটার ডাক শুনি ভয় শুনে পুরোপুরি শিওর হয়েছি। মেয়েটা আগে আমাকে চিনতে পেরেছে। আদ্র হাসল কতক্ষণ। আদর তার শখের নতুন কালো শুজরা খুলল। ট্রলি থেকে প্যান্ট আর শর্ট বের করতে করতে জিজ্ঞেস করল, হাওয়া মিঠাইয়ের সামনে এমন হাঁ করে দাঁড়িয়েছিলি কেন? আদ্রের প্রশ্নে আদ্র কিছুটা ভ্যাবা চাকা খেয়ে গেল, শুকনো কাশি দিল। আসলেই তো, সে চাপাবাজ মেয়েটার দিকে এমন করে হাঁ করে তাকিয়েছিল কেন? বলতেই হবে, মেয়েটা মারাত্মক লেভেলের বেয়াদব, মানে চূড়ান্ত লেভেলের বেয়াদবের চেয়েও এক ধাপ ওপরে। বিরক্ত গলে আদ্র বলল, আর বলো না, একটা মেয়ে ঝগড়া শুরু করেছিল। আমি আগে গিয়েছি, সে মেয়েটা আগে গিয়েছে, এবং হাওয়া মিঠাই তাকে আগে দিতে হবে, এটার একমাত্র দাবি। আমিও কম না, আমি আগে গিয়েছি, সে কেন আগে নেবে? ব্যাস, ঝগড়া লেগে গেল। এক পর্যায়ে ঝগড়া করার মাঝে মেয়েটা তার মাস্ক খুলে ফেলল। মেয়েটাকে দেখে আমি মিনিট খানেকের জন্য অতল সমুদ্রে ডুবে গেলাম। সেই ডুবন্ত আমি খুঁজে পাচ্ছিলাম না কারোর হদিশ, শুনেছিলাম না কারোর বাচ্চা, শুধু চোখের সামনে দেখেছিলাম অপরূপ সেই নারী। আদ্র একবার বলা শুরু করলে বেশি বলে ফেলে। নিজের অজান্তে কখন কি বলে তাও সে জানে না। এই যেমন এখন, এই কথাগুলো কিন্তু সে একদমই বলতে চায়নি। একদমই না, মানে একদমই না। কিন্তু ওই যে, কথা শুরু করলে মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে তার, তাই বলে ফেলে সে। কথাগুলো বলে আদ্র গোপনে জিওভা কাটল। আদর ভাইয়ের কাজ চাপিয়ে বলল, তোর এখন যে রিলেশনে আছে, এটা জানে তোর কত নাম্বার? চোখ মুখ খিচে আদ্র জানান দিল, 15 নাম্বার। আদর অবাক হল, মুখশ্রী উঠল আগুনের গোলার ন্যায়, লাল মুখের ভেতর তিক্ত অনুভূতি হল। আবার সেই 15? ইস, এই 15 কেন ছাড়ছে না আদরের পিছু? বারবার ভুলতে চায় সেই 15 দিনের প্রেগনেন্ট মেয়েকে, কিন্তু কোনো না কোনো উপায়ে সে বোকামের কথা সাত তার সামনে আসছে। কি করবে আদর? কিভাবে সুরাহা করবে এই সমস্যা? আদর মুখপানে তাকিয়ে গম্ভীর গলায় আদর বলল, আদ্রর থেকে 3 বছর বড় হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত একটাও প্রেম না করা আমি, তার উপর প্রেম চলাকালীন তুই অন্য মেয়েকে এক দেখায় অতল সমুদ্রে ডুবে যাস? আদ্র ঢুকে পড়ল ওয়াশরুমে। আদ্র পেছন থেকে জোরে জোরে চেঁচিয়ে বলল, ভাইয়া, তুমি যেমন ভাবছো তেমন না। ওই ঝগড়ুটে চাপাবাজ মেয়েকে আমি মোটে পছন্দ করি না। শুধু ক্ষণিকের জন্য যে কি হলো ঠিক ঠাহও করতে পারলাম না। শেষের কথাগুলো আদ্র আস্তে আস্তে কাদো কাদো গলায় বলল। এরপর নিজের সিদ্ধান্তে অটল, এমন জেদি গলায় বলল, ওই চাপাবাজ মেয়েকে তো আমি দেখে নেব। ও সুযোগ বুঝে আমার আগে হাওয়া মিঠাই নিয়ে পালিয়েছে।